আচ্ছা, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ এই তারিখটা মনে রাখুন, কারণ এই দিনটা মধ্যপ্রাচ্যের ইতিহাসকে রীতিমতো তোলপাড় করে দিয়েছিল। সেদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই তার মৃত্যুর খবরটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু কিভাবে হলো এটা? আর এর পেছনে আমেরিকার ভূমিকাটাই বা ঠিক কী ছিল? চলুন এই পুরো ঘটনাটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। তো এই পুরো ব্যাপারটার জট খুলতে হলে আমাদের কিন্তু একদম ঘটনার শুরুতে ফিরে যেতে হবে। মানে সেই প্রথম কয়েকটা ঘন্টা, যখন কোনটা সত্যি আর কোনটা গুজব সেটা বোঝাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর প্রথম বোমাটা ফাটালেন বলতে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ছোট্ট একটা মন্তব্য, তিনি বেঁচে নেই, ব্যাস এই একটা কথাই যেন সারা বিশ্বে জল্পনার আগুনে ঘি ঢেলে দিল। ভাবুন তো, এত বড় একজন নেতার কাছ থেকে যখন এমন একটা কথা আসে, তখন কি পরিমাণ তোলপাড় শুরু হতে পারে। এরপরে শুরু হলো একটা ইনফরমেশন ওয়ার বা তথ্যের লড়াই। মানে একদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা তো একদম জোর গলায় বলছে যে সর্বোচ্চ নেতা নিরাপদ এবং সুস্থ আছেন। আবার অন্যদিকে আমেরিকান আর ইসরায়েলি কর্মকর্তারা বিভিন্ন মিডিয়াকে আড়ালে জানাচ্ছে যে খামেনি শুধু মারাই যাননি, তার লাশও নাকি পাওয়া গেছে। বুঝতেই পারছেন, পুরো বিশ্ব তখন একটা চরম দ্বিধা আর অনিশ্চয়তার মধ্যে। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান হল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা নিজেরাই নিশ্চিত করল সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরটা, আর সাথে সাথে সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক আর ৭ দিনের জাতীয় ছুটি ঘোষণা করল। মানে আনুষ্ঠানিকভাবেই একটা যুগের শেষ হল। কিন্তু খামেনির মৃত্যুর পর ইরানের ভেতরের ছবিটা ছিল একদমই অন্যরকম। বলা যায় পুরোপুরি দুই ভাগে বিভক্ত। দেখুন, একদিকে ইস্ফাহান, কারাজ, সিরাজে সাধারণ মানুষ স্বাধীনতার আশায় রাস্তায় নেমে উদযাপন করছে, সে ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে। আবার অন্যদিকে মাশহাদে তার সমর্থকরা শোকে বুককানে ভেঙে পড়ছে। এই দুইটা ছবি আসলে দেশটার ভেতরে দশকের পর দশক ধরে যে একটা চাপা উত্তেজনা আর বিভেদ চলছিল, সেটাকেই যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আচ্ছা, তো ঘটনাটা ঘটল কিভাবে? চলুন এবার একটু গভীরে যাই। এখন আমরা দেখব সেই সামরিক অভিযানের ডিটেলস, যেটা খামেনির পতনকে একদম নিশ্চিত করে দিয়েছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি একদম ভোরে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরান জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একযোগে হামলা শুরু করে। দুপুর হতে না হতে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে যে তেহরানে খামেনির বাসভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিকেল থেকেই আমেরিকান আর ইসরায়েলি কর্মকর্তারা আস্তে আস্তে খামেনির মৃত্যুর খবরটা ছড়াতে শুরু করে। ফাইনালি পরের দিন, অর্থাৎ ১ মার্চ, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নিজেরাই স্বীকার করে নেয় যে হ্যাঁ, খামেনি বিমান হামলায় নিহত হয়েছেন। এখন এই স্লাইডের কথাটা খেয়াল করুন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণাটা শুধু একটা সামরিক হামলার খবর ছিল না, এটা ছিল ইরানের জনগণকে সরাসরি একটা মেসেজ দেওয়া যে তোমাদের সরকারের দায়িত্ব তোমরা নাও। মানে এটা ছিল রেজিম চেঞ্জের জন্য একটা খোলাখুলি আহ্বান। এই একটা কথাই কিন্তু পুরো অভিযানের উদ্দেশ্যটাকে অন্য একটা মাত্রা দিয়ে দেয়। তো খামেনি তো গেলেন, কিন্তু তার সাথে সাথেই তেহরানে তৈরি হলো একটা বিশাল ক্ষমতার শূন্যতা। আর এই শূন্যতাটাই জন্ম দিল এক তীব্র অভ্যন্তরীণ সংকটের, যা পুরো দেশটির ভবিষ্যৎকেই একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। দেখুন, ইরানের সংবিধানে কিন্তু এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা নিয়ম আছে, আর্টিকেল ১১১-তে। নিয়মটা হলো, সর্বোচ্চ নেতার মৃত্যুর পর প্রথমে একটা অস্থায়ী কাউন্সিল তৈরি হবে। সেখানে থাকবেন দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি আর গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেম। এরপর বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বসে নতুন নেতা নির্বাচন করবে। এটাই হলো আইনি প্রক্রিয়া। কিন্তু ঠিক এইখানেই আসল সংঘাতটা শুরু হলো। সাংবিধানিক প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নামল দেশের সবচেয়ে শক্তিশালী ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। একটা জিনিস বুঝতে হবে, আইআরজিসি কিন্তু শুধু একটা সেনাবাহিনী না, এরা ইরানের অর্থনীতি আর রাজনীতিরও এক বিরাট নিয়ন্ত্রক। তারা চাইছিল এই আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে খুব দ্রুত তাদের পছন্দের একজনকে নেতা বানিয়ে ফেলতে। আর এটাই ক্ষমতার লড়াইটাকে একেবারে প্রকাশ্যে নিয়ে আসে। কিন্তু আইআরজিসি কেন এত তাড়া দিচ্ছিল? এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, বিমান হামলায় তাদের কমান্ড সিস্টেমে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
দ্বিতীয়ত তারা ভয় পাচ্ছিল যে এই ক্ষমতার শূন্যতার সুযোগে দেশে আবার সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কারণটা হলো তারা এই সুযোগে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে পাশ কাটিয়ে নিজেদের পছন্দের একজন কট্টরপন্থী নেতাকে ক্ষমতায় বসিয়ে ক্ষমতাটা পুরোপুরি নিজেদের হাতে নিতে চেয়েছিল। তো তেহরানে তো ক্ষমতার লড়াই চলছেই। চলুন এবার একটু জুম আউট করে পুরো অঞ্চলের দিকে তাকাই, দেখি এই একটা ঘটনা কিভাবে গোটা মধ্যপ্রাচ্যকে একটা বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বুঝতে হবে তা হলো এই ঘটনার পর সংঘাতের মূল চরিত্রটাই কিন্তু বদলে গেছে। মানে আগে লড়াইটা ছিল মূলত ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ঠেকানো নিয়ে, আর এখন লড়াইটা হয়ে দাঁড়িয়েছে খোদ ইরানের শাসক গোষ্ঠীর অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম। আর এই পরিবর্তনটা পরিস্থিতিকে আগের চেয়ে অনেক অনেক বেশি বিপজ্জনক আর অনিশ্চিত করে তুলেছে। আর এর প্রভাবও কিন্তু পড়তে শুরু করে সাথে সাথে। ইরান কোনো দেরি না করে ইসরায়েল আর ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর দিকে মিসাইল ছুটতে শুরু করে। কিন্তু বিপদটা শুধু এখানেই থেমে থাকেনি। ইরাকের সশস্ত্র গ্রুপগুলো, ইয়েমেনের হুথিরা সবাই যেন একটা বড়সড় যুদ্ধের জন্য তৈরি হতে শুরু করে। আর সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে হিজবুল্লাহকে নিয়ে। সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড তাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য এমন একটা চাপ তৈরি করে যা আগের কোনো হামলাই করতে পারেনি। এক কথায় এই একটা ঘটনাই যেন পুরো অঞ্চলের বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? খামেনির মৃত্যুর পর তেহরানে যে ক্ষমতার শূন্যতা তৈরি হলো, সেটা কি ইরানকে একটা লম্বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি এই ভেতরের সংকটই পুরো মধ্যপ্রাচ্যকে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে? ক্ষমতার এই লড়াই ইরানকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় তার উপরই হয়তো নির্ভর করছে এই অঞ্চলের আগামী দিনের ইতিহাস।